প্রাচীন চীনের এক মোটা সোটা রাজকুমারী লুনা, যার বিয়ে হয় তার ভালোবাসার মানুষের সাথে। কিন্তু অ্যাডিসন একই সাথে লুনার বোনকেও বিয়ে করে। সে কি আদেও লুনাকে ভালোবাসতো? কি হবে এই মোটা রাজকুমারীর ভবিষ্যৎ, সেই নিয়ে আজকের ভীষণ মজার আর ভীষণ ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা রাজকুমার অ্যাডিসনের বিয়ের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই অ্যাডিসনের সাথে দুইজন মেয়ের বিয়ে হচ্ছে। একজন মোটা সোটা মেয়ে লুনা, অপরজন সুন্দরী তন্নি কেলি। আমরা এটাও জানতে পারি যে লুনা এবং কেলি একে অপরের বোন হয়, অর্থাৎ নিজের বোন নয়। লুনার বাবার উপপত্নীর মেয়ে হচ্ছে কেলি। বিয়ের আসরে লোকজন সমালোচনা করছিল যে কেলি যতই উপপত্নীর মেয়ে হোক না কেন, অ্যাডিসনের মনে তো সেই জায়গা করে নিয়েছে। লুনা শুধুমাত্র নিজের স্টেটাসের জোরে নিজের বাবাকে দিয়ে এই বিয়ের কথা বলিয়েছে। না হলে এই মোটা কুৎসিত মেয়েকে কেই বা বিয়ে করবে? এবার এই সময় বউ করতে গিয়ে লুনার ড্রেসের পিছন দিক ফেটে যায়, এবং তাই নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দেয় এবং বলে যে অ্যাডিসন তো ওকে দেখলেই বমি করে দেবে। এবার বিয়ের মধ্যে একটা রিচুয়াল ছিল যেখানে স্বামী স্ত্রীকে একে অপরের দিকে ঝুঁকে বো করতে হবে। কিন্তু অ্যাডিসন লুনার দিকে বো না করে কেলির দিকেই প্রথমে বো করে, এবং তখনই কেলি ইশারায় কেলির দাসীকে দিয়ে লুনার দিকে একটা ব্যাঙ ছুড়ে দেয়। লুনা ভয় পেয়ে একটি দামি পাত্র ভেঙে ফেলে। অ্যাডিসন সবার সামনে লুনাকে ভর্ৎসনা করে বলে যে তুমি মহারাজকে বলে এই বিয়ের সম্বন্ধ করিয়েছ, কিন্তু তোমার আচার ব্যবহার দেখে মনে হয় না যে তুমি আদৌ একটা সম্মানীয় পরিবারের মেয়ে। লুনা বলে যে আমি ইচ্ছা করে করিনি। অ্যাডিসন বলে যে তোমার এই মোটা চেহারা নিয়ে তোমার উচিত দেখে শুনে চলাফেরা করা, এবং সে কেলির সাথে চলে যায়। রাতের বেলা লুনা নিজের চেহারার জন্য কাঁদছিল, এবং তখনই তার মনে পড়ে যে কিভাবে অ্যাডিসনের সাথে তার পরিচয় হয়েছিল। সে অ্যাডিসনকে একটি বিষক্রিয়ার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু তখন বিষক্রিয়ার কারণে অ্যাডিসনের চোখে কিছু ইনফেকশন হয়েছিল, তাই জন্য তার চোখে পট্টি বাঁধা ছিল। সে লুনাকে দেখতে পায়নি। লুনা তার প্রাণ বাঁচিয়েছিল বলে অ্যাডিসন লুনাকে বিয়ে করবে বলে কথা দেয়। লুনা তাকে বলেছিল যে আমি দেখতে ভালো না, আমি মোটা। কিন্তু অ্যাডিসন তখন তাকে বলেছিল যে একটা মেয়ের সৌন্দর্য তার চেহারায় না, তার মনে। তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসবো। এবং সে লুনাকে একটি স্মারক দিয়েছিল, যেটা দেখে সে পরে চিনতে পারবে যে এই মেয়েটি তার সাহায্য করেছিল। কিন্তু সেই প্রমিসটা অবভিয়াসলি অ্যাডিসন রাখেনি। সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে লুনাকে কোনোই সম্মান দেয় না। এবার অন্যদিকে আমরা অ্যাডিসন এবং কেলিকে দেখতে পাই তাদের ফুল সজ্জায়। সেখানে অ্যাডিসন কেলিকে বলে যে কেলি, তুমি আমাকে বিষক্রিয়ার হাত থেকে বাঁচিয়েছিলে, তুমি এখন আমার সন্তানেরও মা হতে চলেছ। তোমাকে উপপত্নী বানানো আমার কখনোই উচিত না। এখানে আমরা কেলির হাতে সেই স্মারকটা দেখতে পাই যেটা অ্যাডিসন লুনাকে দিয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারি যে কেলি এখানে কিছু চালাকি করেছে। এটা আমরা ডিটেলসে আরো পরে জানতে পারবো। কেলি এখানে ঢং করে ইনোসেন্ট সেজে বলে যে আমার ভাগ্যই এর জন্য দায়ী। আমি নিজেও উপপত্নীর মেয়ে ছিলাম, তাই আমাকেও উপপত্নী হতে হলো। জানি না আমার যে সন্তান আসতে চলেছে তার ভাগ্যে কি আছে। অ্যাডিসন বলে যে তুমি চিন্তা করো না, আমাদের সন্তান জন্মানোর আগেই আমি তোমাকে আমার প্রধান পত্নী স্থান দেব। লুনা মরুক কি বাঁচুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। অন্যদিকে আমরা দেখতে পাই তখনই লুনার ঘরে একটি লোক প্রবেশ করে, এবং সে লুনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে। কিন্তু এটা আসলে কেলিরই একটা শয়তানি প্ল্যান ছিল। অ্যাডিসন এই খবর পেয়ে লুনার ঘরে আসতেই লোকটি বলে যে রাজকুমারী লুনাই আমাকে এইসব করার জন্য জোর করেছে, আমি ভয় পেয়ে এইসব করেছি। লুনা অ্যাডিসনকে বলে যে আমি কিছুই করিনি, ও আমাকে এখানে অ্যাসল্ট করতে এসেছিল। কেলি তখন বলে ওঠে যে দিদি, আমি শুনেছিলাম যে বাবার বাড়িতে থাকতেই তুমি নাকি অন্য ছেলেদের দিয়ে এইসব করাতে, তাহলে কি সেটাই সত্যি? লুনা বলে ওঠে যে না, কখনোই না। এবং সে না না বলতে বলতে কেলির দিকে এগিয়ে যায়, এবং লুনার সাথে ধাক্কা লেগে কেলি প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু অ্যাডিসন তাকে ধরে নেয়। অ্যাডিসন রাগ করে বলে যে তুমি জানো না যে ও প্রেগনেন্ট, তোমারই তো বোন, তারপরেও তুমি এত হিংসুটে নিষ্ঠুর কি করে হতে পারো? লুনা বারবার বলতে থাকে যে আমি ওকে ইচ্ছা করে ফেলিনি, তুমি আমার কথায় বিশ্বাস করো। কিন্তু অ্যাডিসন লুনার গলা টিপে ধরে এবং বলে যে তোমার বাবার সাথে মহারাজের সম্পর্কের জন্যই তোমাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি,
কিন্তু আমি তোমাকে সহ্য করতে পারছি না। তোমার সাথে কখনোই আমার স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক হবে না। একে তো এত কুৎসিত দেখতে, তার মধ্যে তোমার মনও এত কুৎসিত। এক্ষুনি আমার প্রাসাদ থেকে দূর হয়ে যাও। লুনা বলে যে আজই আমাদের বিয়ের দিন। আজকে অন্তত আমার সাথে এমন করো না। তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি কি মরে গেলে আমার কথা বিশ্বাস করবে? এই বলে লুনা সেখানের একটি থামে মাথা ঠুকতে থাকে এবং মাথা ঠুকতে ঠুকতে লুনা সেখানেই মারা যায়। এবার আমরা ২০২৫ সালে ফিরে আসি এবং ফিট অ্যান্ড স্লিম লুনাকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ এই গল্পটাই একটা অডিও স্টোরির আকারে শুনছিল, যেমন কিনা এখন তোমরা শুনছো। লুনা বর্তমানে একজন ইন্টারনেট ফেমাস সায়েন্টিস্ট। সে গল্পটা শুনে ভাবে যে লুনার সাথে যেটা হয়েছে অতীতে সেটা খুবই অন্যায়। আর রাজকুমারী বা কেমন, যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বোঝারই ক্ষমতা নেই। এবার তখনই বর্তমানে লুনা ট্রেডমিল থেকে পড়ে যায় এবং সময় পিছিয়ে যায়, এবং মডার্ন লুনার আত্মা অতীতের সেই মোটা সোটা লুনার শরীরে প্রবেশ করে। সে অজ্ঞান অবস্থা থেকেই উঠে অবাক হয়ে যায় যে আমি কোথায়, এবং সে বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে অতীতে চলে এসছে। অ্যাডিসন বলে ওঠে যে তুমি ভেবো না এইসব করলে আমি তোমাকে ছেড়ে দেব, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু এই লুনা তো আগের লুনার মতো ছিল না। সে বলে যে অ্যাডিসন, তোমার কি মাথা মোটা? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে অকারণে আমি নিজের মাথা ফাটাতে যাব? কেলি আঙুল তুলে বলতে আসে যে দিদি, আমি জানি তুমি প্রাসাদ ছেড়ে যেতে চাও না, কিন্তু অ্যাডিসনের কথা তো তোমাকে শুনতেই হবে। লুনা তার আঙুল ধরে বলে যে কেন, তোমার কি সমস্যা? তোমার কি হিংসা হচ্ছে যে তুমি কোনোদিন আমার জায়গায় আসতে পারবে না, সারা জীবন উপপত্নী হয়েই থাকবে? আমি কি বুঝি না যে তুমি ওই লোকটাকে আমার ঘরে পাঠিয়েছিলে আমাকে ফাঁসানোর জন্য? অ্যাডিসন বলে যে লুনা, কি বলছো তুমি? লুনা বলে যে তুমি একজন রাজকুমার। তুমি চোখের দিক থেকেও অন্ধ আর মনের দিক থেকেও। কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা তোমার নেই। অ্যাডিসন এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং লুনাকে এক চড় মারতে আসে, কিন্তু লুনা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কেলি এই দৃশ্য দেখে লুনাকে মারতে আসে, কিন্তু লুনা তাকেও ঘুরিয়ে তার পিছনে এক লাথি মেরে তাকে অ্যাডিসনের ওপর ফেলে দেয়। ফিউচারে লুনা আসলে মার্শাল আর্টসে খুবই ভালো ছিল। তখনই অ্যাডিসনের দেহরক্ষী খবর দেয় যে যে লোকটি লুনার ঘরে এসেছিল সে পালিয়ে গেছে, কারণ নিঃসন্দেহে সেই লোকটাই দোষী ছিল, তাই সে ভয় পালিয়েছে যাতে তার মুখ থেকে সত্যি কথা না জানা যায়। লুনা বলে যে তোমরা আমার চরিত্রে দাগ আনার চেষ্টা করছো, এবার তো বোঝাই যাচ্ছে যে কে দোষী। অ্যাডিসন বলে ওঠে যে দোষী যেই হোক না কেন, তুমি ভালো মেয়ে নও। আমার প্রাসাদে দাঁড়িয়ে আমাকেই অপমান করছো। কাল থেকে তুমি এই বাড়ির চাকর হয়ে থাকবে, সমস্ত কাজ করবে, আর তোমার রাজকীয় খাওয়া দাওয়াও বন্ধ। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে লুনা এবং তার খাস দাসী চুইয়াকে কাপড় কাচতে দেওয়া হয়েছিল। চুইয়া কাঁদতে কাঁদতে বলে যে ওরা তোমার প্রতি খুব অন্যায় করেছে, এতগুলো কাপড় কাচতে তো ১ বছর লেগে যাবে। কিন্তু লুনা এসবে ভয় পায় না। আমরা দেখি যে লুনা কিছু যন্ত্রপাতি বার করে। সে বলে যে ভাগ্যিস আসার সময় এগুলো হাতের কাছেই ছিল, তাই জন্য আনতে পেরেছিলাম। চুইয়া বলে যে কিন্তু এইগুলো দিয়ে কি হবে? লুনা বলে যে 21st সেঞ্চুরিতে আমি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, যার ৩১ মিলিয়ন ফলোয়ার আছে। এইসব ছোটখাটো বাধা আমার কাছে কোনো ব্যাপারই না। চুইয়া তো ভাবে যে লুনা হয়তো পাগলই হয়ে গেছে, কিন্তু সেই দিন সারা রাত কাজ করে লুনা একটা ওয়াশিং মেশিন বানায়। এবার যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই সোলার প্যানেলের মাধ্যমেই সে মেশিনটা চালানো শুরু করে। এবার ওয়াশিং মেশিনের সাহায্যে তার জামা কাপড় কাচার কাজ খুবই সহজ হয়ে যায়। লুনা বলে যে শুধু আমার বাড়ির কাজের জন্য না, আমি সব লোকের কাছে এই মেশিন পৌঁছে দেব। আমাদের কোম্পানির নাম হবে হাইয়ার। এবং তারা দুজনে বাজার অঞ্চলে গিয়ে সেখানে তাদের ওয়াশিং মেশিন বিক্রির অ্যাডভার্টাইজ করতে শুরু করে, যে হাত না লাগিয়েই আপনার ময়লা জামা কাপড় ঝকঝকে করে ফেলুন। লুনা এর সাথে অফারও দেয় যে যারা আজ ওয়াশিং মেশিন কিনবে তাদের আমাদের কোম্পানির তরফ থেকে ফ্রিতে লন্ড্রি পডস দেওয়া হবে। এবার লোকজন তো বিশ্বাস করতে চায় না যে কিভাবে একটা মেশিন দিয়ে জামা কাপড় কাচা যাবে। তখনই লুনা বলে যে আমি সবার সামনে কেচে দেখাচ্ছি, আপনাদের মধ্যে থেকে কেউ এগিয়ে আসুন, তার জামা দিন, আমি সেটা কেচে দেখাবো। কিন্তু তখনই সেখানে একজন খুবই নোংরা জামা কাপড় পরা একটি ভিখিরি গোছের লোক আসে এবং সে বলে যে আমার জামা নাও, এবং লুনা তার জামা কেচে একদম ঝকঝকে সাদা করে দেয়। সবাই সেটা দেখে প্রচন্ড ইমপ্রেসড হয়, কিন্তু লোকজনেরা বলে যে একটা মেশিনের জন্য ২০টা মুদ্রা একটু বেশি দামি হয়ে যাচ্ছে। এবং তখনই লুনা আর একটা অফার দেয়,
সে বলে যে আজ যেহেতু আমাদের ব্যবসার প্রথম দিন, তাই আজ 2 ঘন্টার মধ্যে যারা নেবে তারা এটা অর্ধেক দামে পেয়ে যাবে। আর প্রথম 20 জন আরো 20% ডিসকাউন্ট পাবে। তাই সবাই তাদের টাকা নিয়ে ছুটে আসে প্রথমে কেনার জন্য। এবার সেখানেই আমরা দেখতে পাই চীনের সম্রাট অর্থাৎ অ্যাডিসনের বাবাকে। তিনি রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন এবং তিনি এই জটলা দেখতে পান এবং তিনিও নিজের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে আনতে বলেন। এবার আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। মহারানী এবং অন্যান্যরা মেশিন দেখে খুবই অবাক হয়। মহারানী বলে যে এই মেশিন থাকলে তো ভবিষ্যতে আমাদের এত চাকর বাকরেও দরকার পড়বে না। এবার তখনই সেখানে অ্যাডিসন হাজির হয়। মহারাজ বলেন যে 2 মাস পরে তোমার মায়ের জন্মদিন, সেই দিন অবশ্যই তোমার 2 স্ত্রীকে নিয়ে রাজমহলে এসো। মহারানী বলে যে হ্যাঁ, অবশ্যই লুনাকে নিয়ে এসো, আমি ওর সাথে দেখা করার জন্য খুবই আগ্রহী। ও এত সুন্দর একটা মেশিন বানিয়েছে, খুবই প্রশংসনীয় ব্যাপার। এবার অ্যাডিসন বাড়ি ফিরেই লুনার কাছে আসে, কিন্তু লুনা ঝাড়ু মেরে তাকে এবং কেলিকে তাড়িয়ে দেয়। অ্যাডিসন বলে যে লুনা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। লুনা বলে যে ঠিক বলেছ, ঝাড়ুটা বাড়াবাড়ি। আমার কাছে এর থেকেও ভালো ভালো অস্ত্র আছে, চুইয়া এক্ষুনি নিয়ে এসো। চুইয়া তখনই এক বালতি গোবর ধোয়া জল তাদের ওপর ছিটিয়ে দেয়, যেটা কিনা লুনার সেই শয়তান দাসীর গায়ে পড়ে। অ্যাডিসন আবারও রেগে গিয়ে লুনাকে চড় মারতে আসে, কিন্তু লুনা তার হাত ধরে নেয় এবং বলে যে অ্যাডিসন, বিয়ের দিন তুমি আমাকে মিথ্যা অপমান করেছো, তার জন্য আমাকে এত খাটাচ্ছ, ঠিকমতো খেতেও দাও না, তুমি কি চাও যে আমি মারা যাই? অ্যাডিসন বলে যে তোমার মতো এত অসভ্য বেয়াদব মেয়ে আমি আগে দেখিনি, তোমার মতো মেয়ে আমার বউ, সেটা আমার দুর্ভাগ্য। লুনা বলে যে ঠিক আছে, তাহলে রাজমহলে চলো, আমরা এবার ডিভোর্স নিয়ে নিই। কিন্তু তখনই অ্যাডিসনের মনে পড়ে যে মহারানী বলেছিল 2 মাস পর জন্মদিনে লুনাকে আনতে। তাই সে বলে যে 2 মাস পরে আমার মায়ের জন্মদিন, সেখানে আমাদের নিমন্ত্রণ, তুমি সেই দিন গিয়ে তোমার এইসব ভুল কাজের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে আমি আজকের জন্য তোমাকে ক্ষমা করে দেব। লুনা বলে যে আমি যাব না। অ্যাডিসন বলে যে এত বাড়াবাড়ি ভালো না, নিজের মুখটা একবার আয়নায় দেখেছো? লুনা তাকে বলে যে তোমার তো শুধুই মুখটাই আছে, মস্তিষ্কের ভেতর কিছুই নেই। কেই তখন এসে অ্যাডিসনকে বলে যে রাজকুমার, আমার বোন অনুষ্ঠানে যেতে চায় না, কারণ আমার বোন ভয় পাচ্ছে যে আগের দিনের মতো ওর চেহারার জন্য ওকে নিয়ে সবাই মজা করবে। অ্যাডিসন বলে যে ঠিকই বলেছ, 2 মাস পর অনুষ্ঠানে তুমি আমার সাথে যাবে। যতই তুমি আমার উপপত্নী হও না কেন, রূপে গুণে তুমি ওর চেয়ে 100 গুণ ভালো। কিন্তু তারপরেই রাজমহল থেকে বার্তা আসে যে অনুষ্ঠানে সবাইকেই নিয়ে যেতে হবে। ফলে তারা লুনাকে নিয়ে যেতে বাধ্য হয়। কেলি লুনাকে বলে যে তুমি যতই সাজগোজ করো না কেন, আমার সামনে তুমি কিন্তু কিছুই না। লুনা বলে যে আমি মোটা তো কি হয়েছে, মোটা বলেই তোকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি। এবং সেই কেলিকে ধাক্কা মেরে তার উপর বসে পড়ে। এবার এই সব বডি শেমিং এ লুনা খুবই রেগে গেছিল। চুইয়া তাকে বলে যে আপনি রাগ করবেন না, আপনি মোটা নন, আপনি তো গোলু মলু। কিন্তু লুনা ঠিক করে এইসব আর সহ্য করা যাবে না। সে ওজন কমিয়েই ছাড়বে এবং অনুষ্ঠানে সবাইকে চমকে দেবে। চুইয়া বলে যে কিন্তু 2 মাসে কি আর এত ওজন কমানো সম্ভব? তার চেয়ে ভালো আপনি খাওয়া দাওয়াতেই মন দিন। কিন্তু লুনা তা শোনে না। সে রেগুলার এক্সারসাইজ করতে থাকে, খাওয়া কন্ট্রোল করে এবং রোগা হওয়ার জন্য গ্রিন টিও খায়। এবার আমরা 2 মাস পরে দৃশ্য দেখতে পাই। আমরা লুনাকে দেখতে পাই যাকে তার নতুন অবতারে একদম চেনাই যাচ্ছিল না। ওদিকে কেলিও খুব সুন্দর ড্রেস পরে সেজেছিল। এবার অ্যাডিসন আর কেলি রাজমহলে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির সামনে অপেক্ষা করছিল। লুনা তখনও সেখানে আসেনি। কেলি বলে যে আমার বোন যা মোটা, ওকে কি ঘোড়ার গাড়ি টানতে পারবে? চলুন আমরাই আগে চলে যাই। এবং তারা লুনাকে ছেড়েই রাজমহলে চলে যায়। রাজমহলে গেলে মহারাজ অ্যাডিসনকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে শুধু একজন কেন, লুনা কোথায়? অ্যাডিসন বলে যে লুনা রাস্তায় আসছে। এবার অনুষ্ঠানের লোকজনেরা বলে ওঠে যে ও যে গাড়িতে আসবে সেই গাড়িটাই না ভেঙে যায়। মহারানী একটু অসন্তুষ্ট হন যে তার অনুষ্ঠানে লুনা কেন সময় মতো আসবে না। আশেপাশের লোকজনেরা বলে ওঠে যে কেলি উপপত্নী হলেও ওর স্বভাব তো অনেক ভালো। একজন বলে যে হ্যাঁ, শুনেছি বাড়িতেও নাকি কেলির কদরই বেশি। এবং তখনই সেখানে প্রবেশ করে রাজকুমারী লুনা। সবাই তাকে দেখে অবাক হয়ে যায় যে এটা কি সত্যিই রাজকুমারী লুনা। এবার লুনা একটা মাস্ক পরে এসেছিল। লুনা এসেই প্রথমে মহারানীর কাছে দেরি করে আসার জন্য ক্ষমা চায়, কিন্তু কেলি তখনই ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে তুমি তো লুনা নও।
মহারাজ মহারানীর সামনে তোমার এত সাহস হলো কি করে অন্যের ভেগ ধরে আসার? কিন্তু অ্যাডিসনের মনে হয় যে এই চোখগুলো তো সত্যিই খুব চেনা লাগছে। মহারাজ বলে, তুমি যেই হও না কেন তোমার মুখের এই মুখোশ সরাও। এবং লুনা তার মাস্ক সরাতেই সবাই অবাক হয়ে যায়। লুনা বলে যে মহারাজ, যুবরাজ তো আসলে 2 মাস নিজের উপপত্নীর কাছেই ছিল, আমার সাথে দেখাই করেননি, তাই জন্যই আমাকে চিনতে পারছেন না। সবাই প্রচন্ড অবাক হয় এবং লুনার প্রশংসা করতে থাকে। মহারাজ অ্যাডিসনকে জিজ্ঞাসা করে যে অ্যাডিসন, তুমিই বলো, এটাই তোমার স্ত্রী তো? অ্যাডিসন বলে যে হ্যাঁ, এটাই আমার স্ত্রী রাজকুমারী লুনা। লুনা বলে যে সত্যিই আমি আগে মোটা ছিলাম, কিন্তু এই 2 মাসে আমি নিজের ওপর পরিশ্রম করেছি এবং রোগা হতে সক্ষম হয়েছি। মহারানী লুনার এই অধ্যাবসায় দেখে খুবই খুশি হন। এবার এখানে আমরা তৃতীয় যুবরাজ এডওয়ার্ডকেও দেখতে পাই। সে তার মায়ের জন্মদিনে খুবই রেয়ার প্রবাল দিয়ে তৈরি গয়না এনেছিল, যেটা দেখে রানী খুব খুশি হন। ওদিকে অ্যাডিসনও উপহার স্বরূপ বিরল সাদা পদ্ম এনেছিল, যা রূপ যৌবন ধরে রাখতে সাহায্য করে। কিন্তু লুনা যখনই সেটা মহারানীকে দিতে যাচ্ছিল, কেলি তাকে ল্যাং মেরে ফেলে দেয় এবং নিজেই পদ্মটি নিয়ে গিয়ে মহারানীকে দেয়। কেলি বলে যে মহারানী, আমার দিদিকে ক্ষমা করবেন, ও মোটা থেকে রোগা হয়েছে ঠিকই, কিন্তু কাজকর্মে অতটাও চটপটে হতে পারেনি। লুনা উঠে দাঁড়িয়ে অ্যাডিসনকে বলে যে তোমার উপপত্নী কি গাধা? অ্যাডিসন বলে যে দোষটা তোমারই। মহারানী বলে যে তোমরা আজকের দিনে আমার সামনে দাঁড়িয়ে তর্কাতর্কি করছো। কেলি বলে ওঠে যে আমার দিদিকে কিছু বলবেন না, ও তো এমনই, আপনি আমাকে একটা সুযোগ দিন আপনাকে খুশি করার। মহারাজ বলে ওঠে যে কেলি উপপত্নী হলেও কেলি কিন্তু বেশ বুদ্ধিমান। এবার মহারানীকে খুশি করার জন্য কেলি বাদ্যযন্ত্র বাজিয়ে শোনায় এবং সবাই তাতে খুবই প্রসন্ন হয়। মহারাজ মহারানীও খুব খুশি হয়। কিন্তু যাওয়ার সময় কেলি লুনাকে সবার মধ্যে ঠেলে পাঠিয়ে দেয়। মহারাজ বলেন যে লুনা, তুমিও কি কিছু পরিবেশন করতে চাও নাকি? লুনা মনে মনে ভাবে যে কেলি, দেখ তোর মুখে কেমন থাবড়াটা আমি দিই এবার। মহারানী বলেন যে আজকে তুমি যা করেছো দেখা যাক তার ক্ষতিপূরণ তুমি করতে পারো কিনা। লুনা বলে যে নিশ্চয়ই। কেলি মনে মনে ভাবে যে ওজন কমিয়েছে তো কি হয়েছে, ওর তো কোনো ট্যালেন্টই নেই। তখনই সেখানে চুইয়া লুনার ট্যাবলেট এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে এবং লুনা অ্যালেক্সার মাধ্যমে গান চালিয়ে দারুণ একটা পারফরমেন্স দেয়। এইরকম পারফরমেন্স সভায় উপস্থিত আজ অবধি কেউ দেখেনি। এমনকি সে তার কালা চশমা পরে রক সং গিয়ে সবাইকে একদম মাতিয়ে দেয়। মহারানী ও অন্যরা সবাই ভীষণই খুশি হয়। লুনা বলে যে মহারানী, আপনার জন্য আমার আরও একটা উপহার আছে, ম্যাজিক। মহারানী ম্যাজিক শুনে খুব খুশি হয়। কিন্তু তখনই কেলি লুনার ম্যাজিক পণ্ড করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে এবং বলে যে দিদি, তুমি এত ট্যালেন্টেড, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি তোমার বোন, তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে। লুনা বলে যে নিশ্চয়ই, আমি যে ম্যাজিকটা করছি সেখানে আমার একজন হেল্পার লাগবেই। এবার লুনা ম্যাজিক দেখানোর জন্য কেলিকে একটি বক্সে ঢুকিয়ে দেয় এবং একটি তরোয়াল দিয়ে সোজা বাক্সটা এই ফোর ও ফোর করে দেয়। সভায় উপস্থিত সকলে চমকে ওঠে এবং ছোটাছুটি শুরু করে দেয়। অ্যাডিসন সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং বলে যে ডাক্তার ডাকো। লুনা, তোমার এত সাহস হয় কি করে কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলার? লুনা বলে যে এই, তোমার এই বড় বড় চোখগুলো একটু খুলে দেখো, কেলির কিছুই হয়নি। সবাই দেখে যে কেলি একদম ঠিক আছে, কিন্তু কেলি ভয় পেয়ে টয়লেট করে ফেলেছিল। অ্যাডিসন বলে যে তুমি জানো কেলি প্রেগনেন্ট, তাও তুমি ওকে ভয় দেখালে কেন? লুনা বলে যে আমি তো ওকে ডাকতে চাইনি, ও নিজে থেকেই সাহায্য করবে বলে এলো, এতে আমার দোষ কি বলো? লুনা মহারাজ এবং মহারানীকে বলে যে আমার পারফরমেন্স শেষ হয়েছে, এই দুটো পারফরমেন্সের নিরিখে আপনারা আমার আগের ভুলগুলি ক্ষমা করে দেবেন। মহারাজ এবং মহারানী সভায় উপস্থিত বাকিরা লুনার প্রশংসায় ফেটে পড়ে। ওদিকে কেলি তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। লুনার এই অনুষ্ঠানে খুশি হয়ে মহারাজ তাকে পুরস্কৃতও করে। লুনা বলে যে মহারানীর জন্য আমার এখনো একটা উপহার দেওয়া বাকি আছে, মহারানীর জন্মদিনের সেরা উপহার। এবং সে সবাইকে বাইরে নিয়ে আসে, যেখানে অনেকগুলি বাজি রাখা ছিল। মহারাজ বলেন যে এগুলো কি? লুনা বলে যে মহারানীর জন্মদিনে এই জিনিসগুলির মাধ্যমে আমরা হেভেন থেকে ব্লেসিংস আনাবো। সবাই অবাক হয়ে যায় যে সেটা কিভাবে সম্ভব। কেলি বলে যে তুমি কি বোকা নাকি আমাদের বোকা ভাবো, স্বর্গে যাবে এই জিনিস? লুনা বলে যে তুমি চুপ করো এবং সে বাকিদের একটু দূরে দাঁড়াতে বলে যাতে কেউ ভয় না পেয়ে যায়। সবাই দূরে সরে গেলেও কেলি সরে না। লুনা বলে যে কি হলো, সরো, একবার তো ভয় টয়লেট করে ফেলেছিলে, আবারও কি তাই করতে চাও নাকি?
কেলি বলে যে এইসব ভাওতা বন্ধ করো, আমি এখানেই দাঁড়িয়ে দেখবো তুমি কি করতে পারো। এবার লুনা বাজির মাথায় আগুন ধরিয়ে সরে যায়, কিন্তু কিছুই হয় না। লুনা ভাবে যে বাড়িতে তো সবই ঠিকঠাক হয়েছিল, তাহলে এখন হঠাৎ কি হলো। তখনই কেলি সেই বাজি ধরে নাড়া দেয় এবং বলে যে তোমার দম তো দেখাই গেল। এবং ঠিক সঙ্গে সঙ্গে বাজিগুলো সব ফাটতে শুরু করে। কেলি তো চোখে মুখে কালি নিয়ে পড়ে যায়। অন্যদিকে বাকিরা আকাশে এই বাজি দেখে প্রচন্ড খুশি হয় এবং সবাই মহারানীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মহারাজ এতই খুশি হন যে বলেন যে আমিও চেষ্টা করব জানানোর, এবং তারা খুব আনন্দ করে বাজি ফাটায়। অ্যাডিসন ভাবে যে সত্যি লুনা রিসেন্টলি অনেকটাই বদলে গেছে। মহারাজা জিজ্ঞাসা করেন যে আচ্ছা, এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কি। লুনা বলে যে শুধুমাত্র বিনোদন না, এগুলো যুদ্ধক্ষেত্রে সিগন্যাল হিসেবেও ব্যবহার করা যাবে। তাছাড়া এমনও বোমা বানানো যায় যাতে পাহাড় টলিয়ে দেওয়ার ক্ষমতা থাকে। তাই অনেক ক্ষেত্রেই এগুলো কাজে লাগানো যাবে। এবার লুনা মহারাজকে বাজি বানানোর পদ্ধতিও বলে দেয়। মহারাজ বলেন যে সত্যি এটা খুবই কাজের, তুমি আমার সাথে এই নিয়ে পরে কথা বলবে। এবার তখনই হঠাৎ একজন দাসী ছুটতে ছুটতে আসে এবং বলে যে মহারানী, রাজকুমারী লিয়া আপনার জন্মদিনে এখানেই আসছিলেন, কিন্তু উনি পা পিছলে পড়ে গেছেন। এবার লিয়া প্রেগনেন্ট ছিল, তাই জন্য তার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে পড়েছিল। কেলি সঙ্গে সঙ্গে বলে যে আমি জানি এরকম অবস্থায় কি করতে হয়, তাই জন্য সেও সেখানে যায়। এবার লুনার মনে পড়ে যে সে তো গল্পটা শুনেছিল এবং সে গল্পে পড়েছিল যে কেলির দোষেই রাজকুমারী লিয়ার মৃত্যু হবে। তাই জন্য সেও রাজমহলের দিকে রওনা দেয়। ততক্ষণে চিকিৎসকরা সবাই হাত তুলে নিয়েছিল, কারোর কিছু করার ক্ষমতা ছিল না। মহারানী কেলিকে বলে যে কেলি, তুমি বলেছিলে কোনো একটা উপায় জানো, সেটা কি এক্ষুনি অ্যাপ্লাই করো। কেলি বলে যে আমি একজন দাইমাকে এটা করতে দেখেছিলাম, আমি চেষ্টা করব। এবার সে প্রিন্সেস লিয়ার কাছে গিয়ে তার ডেলিভারিতে সাহায্য করতে থাকে। আসলে বাচ্চাটির পজিশন ঘুরে গেছিল। কেলি বুঝতে পারে যে এতে কিন্তু লিয়া মারা যেতে পারে, কিন্তু তবুও সে তার পেটে চাপ দিতে থাকে। তখনই সেখানে লুনা আসে এবং বলে যে কেলিকে এক্ষুনি ওখান থেকে সরে যেতে বলুন। অ্যাডিসন বলে যে লুনা, কেলি চেষ্টা করছে, তুমি এখানে নাক গলিও না। লুনা বলে যে কেলি যা করছে তাতে বাচ্চাটা বেঁচে গেলেও রাজকুমারী কিন্তু বাঁচবে না। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি রাজ চিকিৎসককে বলো যে লিয়ার পালস চেক করে দেখতে, তাহলেই বোঝা যাবে। রাজ চিকিৎসক লিয়ার পালস পরীক্ষা করে দেখে এবং দেখে যে রাজকুমারীর পালস ব্লক হয়ে গেছে। বেশিক্ষণ এভাবে চললে রাজকুমারী মারা যাবে। মহারানী সঙ্গে সঙ্গে হুকুম করেন যে এক্ষুনি কেলিকে ওখান থেকে সরাও, ওকে যেন আমার মেয়ের আশেপাশে আর না দেখতে পাই। লুনা বলে যে আমাদের অপারেশন করতে হবে, লিয়ার পেট কেটে বাচ্চাটা বার করতে হবে, অর্থাৎ সি সেকশন। কিন্তু তখন এই ব্যাপারে কেউই জানতো না। রাজ চিকিৎসক বলে যে এভাবে তো শুধু ঘোড়াদের বাচ্চা হয়। অ্যাডিসন বলে যে লুনা, তোমার এত সাহস হয় কি করে এসব উল্টো পাল্টা কথা বলার। কিন্তু লুনা তার কথায় কোনো পাত্তা দেয় না এবং বলে যে রাজকুমারীর প্রাণ এখন প্রচন্ড বিপদে। বেশি দেরি হলে মা বা বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না, আপনারা আমাকে অনুমতি দিন। লুনা বলে যে পাশের একটি ঘর পুরো স্যানিটাইজ করে পরিষ্কার করে সেখানে লিয়াকে শিফট করা হোক। মহারানী লুনার হাত ধরে বলে যে আমাদের একটাই মেয়ে, তুমি যে করে হোক ওকে বাঁচাও। লুনা বলে যে রাজকুমারীর প্রাণ যদি আমি বাঁচাতে না পারি আমি আমার প্রাণ দিয়ে দেব। এই বলে লুনা তার অপারেশন থিয়েটারের দিকে রওনা দেয় এবং তার অপারেশন শুরু করে। লুনা সি সেকশন করে এবং অনেক চেষ্টার পর বাচ্চাটির ডেলিভারি করতে সক্ষম হয় এবং লিয়া একটি সুস্থ স্বাভাবিক পুত্র সন্তানের জন্ম দেয়। মহারানী লুনাকে জিজ্ঞাসা করে যে লিয়া এখন কেমন আছে। কেলি তখনই বলে ওঠে যে দিদি, তুমি তোর পেট কেটে এত বড় ফুটো করে ফেলেছো, ও কি আর বেঁচে থাকবে। লুনা বলে যে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। লিয়ার বিপদ এখনো কাটেনি ঠিকই, কিন্তু ও বেঁচে আছে আর ওর এখন বিশ্রাম প্রয়োজন। কেলের জন্যই লিয়ার অবস্থা এতটা ক্রিটিক্যাল হয়ে গেছিল। কেলি যদি এমনটা না করতো তাহলে আরো সহজেই লিয়ার বাচ্চা ডেলিভারি করা যেত। মহারানী কেলিকে সারা রাত নীল ডাউন হয়ে থাকার শাস্তি দেন। অ্যাডিসন বলে যে কেলির ওপর এতটাও কঠোর হবেন না, কেলি প্রেগনেন্ট, ও ইচ্ছা করে কিছু করেনি। মহারানী বলে যে তুমি একটা গাধা। কেলি একটা অত্যন্ত শয়তান মেয়ে, ও একাধিকবার লুনাকে ফ্রেম করার চেষ্টা করেছে, এমনকি আমার মেয়েটাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। উপপত্নী হয়ে ও লুনার জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে। তোমার স্ত্রী সারাদিন এরকম একটা দিন কাটালো, তারপরেও তোমার নজর তোমার উপপত্নীর দিকে। যুবরাজ হিসাবে তুমি অন্ধ, তোমার কোনোই বিচার বুদ্ধি নেই।
মহারাজ বলে যে রাজকুমারী লুনা সুন্দরী এবং গুণী, মনের দিক থেকেও এত ভালো। তুমি যদি ওকে এখন অগ্রাহ্য করো, ভবিষ্যতে তুমিই পস্তাবে। মহারানী বলেন যে এই ফালতু উপপত্নীকে এক্ষুনি মহল থেকে দূর করে দাও। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। কেলি রানীর কথা মতো নীল ডাউন হয়ে শাস্তি পালন করছিল, এবং তখনই সেখানে তৃতীয় যুবরাজ এডওয়ার্ড আসে এবং কেলির মুখ চেপে ধরে তাকে সাইডে নিয়ে আসে। কেলি তাকে দেখে প্রচন্ড চমকে যায়। এডওয়ার্ড তাকে বলে যে আমাকে মিস করনি? আমি তো তোমাকে আর আমাদের হবু সন্তানকে প্রচন্ড মিস করেছি। আমরা বুঝতে পারি যে কেলির গর্ভে যে সন্তান রয়েছে সেটা এডিসনের নয়। কেলি বলে যে তুমি চুপ করো। এই উপপত্নীর মেয়ে হয়ে আমি আর থাকতে পারছিলাম না, তাই জন্যই আমি বিয়ে করে নিয়েছি। তাছাড়া তুমি আমাকে কখনোই বিয়ে করতে না। এডওয়ার্ড বলে যে আমি চেয়েছিলাম তোমাকে আমার উপপত্নী বানাতে, কিন্তু আজ সভাতে লুনাকে দেখে বুঝলাম যে তোমার অবস্থা ওই মহলে খুব একটা ভালো কিছু হবে না। লুনাকে সরাতে যদি আমার কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারো। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই। লুনা মহারাজকে জানায় যে লিয়ার বিপদ কেটে গেছে এবং সে এখন সম্পূর্ণ সুস্থ। মহারাজ তাতে বেশ খুশি হন এবং তিনি বলেন যে তুমি সত্যি খুবই প্রতিভাধর একটি মেয়ে। তুমি ওয়াশিং মেশিন বানিয়েছো যেটা লোকের কত ভালো করেছে। তারপর তুমি এই সুন্দর বাজিগুলো বানালে যেগুলো দিয়ে কিনা বোমাও বানানো যেতে পারে। তুমি আমাদের রাজ্যের গর্ব। তোমাকে আমি একটি পুরস্কার দিতে চাই। লুনা বলে যে আমি এখনো কিছু ভাবিনি, কিন্তু আমি ভেবে বলবো যে আমার কি চাই। অন্যদিকে আমরা অ্যাডিসনকে দেখতে পাই, যে কিনা এখন নিজের করা অন্যায়গুলি বসে বসে ভাবছিল। অ্যাডিসন এই সময় তার দেহরক্ষীকে ডাকে এবং বলে যে ফুলশয্যার রাত যে লোকটি লুনার ঘরে প্রবেশ করেছিল সেই লোকটিকে যত তাড়াতাড়ি পারো খুঁজে বের করো। এবার তখনই সেখানে কেলি আসে এবং বলে যে গতকাল আমি সত্যিই রাজকুমারীকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রানীমা আমাকে ভুল বুঝলেন। কেলি ঢং করে বলে যে কি আর করব বলো, আমি একজন উপপত্নী, তাই সবাই আমাকে এমন করে। কিন্তু অ্যাডিসন আর তখন গলে না। সে বলে যে আমি সবসময় তোমাকেই বড় করে রেখেছিলাম, কিন্তু তুমি নিজেই লুনার সাথে ঝামেলা করে নিজের বিপদ ডেকে আনলে। কেলি বুঝতে পারে যে তার জায়গাটা হয়তো এখান থেকে টলে যেতে পারে। সে ভাবে যে যে করেই হোক রাজকুমারের মন আবারও জয় করতে হবে। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই। সে তখন পেনিসিলিন থেকে ওষুধ বানানোর চেষ্টা করছিল এবং তখনই সেখানে রাজকুমার আসে। রাজকুমারী লিয়ার তরফ থেকে কিছু উপহার পাঠানো হয়েছিল, সেটা দিতেই রাজকুমার এসেছিল। তখনই হঠাৎ কেলির দাসী সেখানে আসে এবং খবর দেয় যে কেলিকে সাপে কামড়েছে। অ্যাডিসন তাড়াতাড়ি কেলির ঘরের দিকে ছুটে যায়। কেলির খাস দাসী বলে যে যে সাপটা তাকে কামড়েছিল সেটা খুবই বিষাক্ত ছিল। চিকিৎসক এসেছিল কিন্তু কিছুই করতে পারেনি। তাছাড়া কেলির বেঁচে থাকারও কোনো ইচ্ছা ছিল না। অ্যাডিসন বলে যে তার মানে? কেলের দাস কেঁদে কেঁদে বলে যে কাল ওনার সাথে যা হয়েছে, যে অপমান সহ্য করতে হয়েছে, তারপর ওনার পক্ষে বেঁচে থাকা আর সম্ভব না। ওদিকে লুনা তখন চা খেয়ে চায়ের প্রশংসা করছিল। তাই দেখে অ্যাডিসন খুব রেগে যায় এবং বলে যে আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো, কিন্তু তুমি তো যেইকে সেই রয়েছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি কেলিকে সারিয়ে তুলবে। ওদিকে কেলি তখন মিটমিট করে হাসছিল, অর্থাৎ কেলির কিছুই হয়নি। সেই সব সাপের কামড়ে নাটক করে আবারও অ্যাডিসন পটানোর চেষ্টা করছিল। এবার সে যে মিটমিট করে হাসছিল সেটা লুনা দেখতে পেয়ে যায় এবং লুনা বলে যে ঠিক আছে, আমি ওকে সারিয়ে তুলবো। এবং লুনা একটা করাত নিয়ে আসে এবং বলে যে কেলির পা থেকে বিষটা যাতে ছড়িয়ে না যায় তাই ওর পাটা কেটে বাদ দিতে হবে। ওদিকে কেলি বদমাস চোখ পিটপিট করে দেখে যে লুনা এত বড় একটা করাত নিয়ে এসেছে। অ্যাডিসন বলে যে কিন্তু পা কেটে দিলে ও হাঁটাচলা করবে কি করে? লুনা একটা নকল পা অ্যাডিসনের দিকে ছুঁড়ে মারে এবং বলে যে কেন, নকল পায়ের সাহায্যে? এবার তুমি তাড়াতাড়ি বলো যে অপারেশন করব নাকি ওকে মরতে দেবো। অ্যাডিসন দোনো মনো করে বলে যে ঠিক আছে ঠিক আছে, অপারেশন করো। কিন্তু লুনা কেলির পায়ের কাছে করাত নিয়ে যেতেই কেলি লাফিয়ে উঠে পড়ে আবারও ডং করতে শুরু করে দেয়। লুনা বলে যে বাহ, আমার বোন অ্যাক্টিং এ কি ভালো, এবারে তো অস্কারটা ওই পাবে। কেলি বলে যে তুমি এসব কি বলছো দিদি? লুনা বলে যে এই মাত্র তুমি একেবারে মরেই যাচ্ছিলে আর এক মুহূর্তে ঠিক হয়ে গেলে। এটা কি সাপের কামড় নাকি তুমি নিজেই নিজেকে কামড়েছিলে? কেলি কেঁদে কেঁদে বলে যে তুমি কি আমাকে মৃত দেখতে চাও? তাহলে বলো, আমি কালই মরে যাব। অ্যাডিসন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে তোমরা দুজন একটু থামতে পারছো না? কিন্তু সেই ধাক্কায় কেলি আঘাত পায় এবং তার ব্লিডিং হয়।
যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে যে বাচ্চার কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেলি খুবই দুর্বল, তাই ভবিষ্যতে যাতে এমন আর না হয় সেটার উপর নজর দিতে হবে। অ্যাডিসন কেলিকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার যত্ন করব, কোনো ক্ষতি হতে দেব না। কেলির দাসী বলে ওঠে যে রাজকুমার, কিন্তু লুনা যতদিন এই বাড়িতে আছে কেলি কি করে ভালো থাকবে? প্রত্যেক দিন ওর সাথে কেলির অশান্তি হয়। অ্যাডিসন বলে যে লুনা, তুমি কিছুদিন প্রাসাদের বাইরে গ্রামে গিয়ে থাকবে। লুনা বলে যে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যাডিসন একটু অবাকই হয় যে লুনা কোনো প্রতিবাদই করলো না। কেলি তো মনে মনে এটাই চেয়েছিল। এবার লুনা যাওয়ার সময় কেলি তার কাছে আসে এবং বলে যে দিদি, এইবার তুমি যাচ্ছ যেন আর ফিরে না আসো। লুনা বলে যে তাই নাকি? তা তোমার পেটে যে পাপের বীজটা রয়েছে সেটা আর কতদিন লুকোতে তুমি পারবে সেটাই আমি দেখব। লুনা অর্থাৎ মডার্ন লুনা তো গল্পটা পুরোটাই জানতো, তাই জন্য সে এইসব রহস্যগুলোও জেনে গেছিল। লুনা ভাবে যে ভগবান আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি নিজের জায়গা ঠিক করেই নেব। এবার এখানে আমরা অতীতের ঘটনা দেখতে পাই যে কি হয়েছিল। লুনা এবং তার বাবা একটি গ্রামে বন্যা কবলিতদের সাহায্য করতে গেছিল। এবার সেখানেই অ্যাডিসনও এসেছিল এবং শত্রুপক্ষের কিছু লোক অ্যাডিসনকে বিষক্রিয়ার মাধ্যমে মারার চেষ্টা করে, কিন্তু লুনাই তাকে বাঁচিয়েছিল। তখন অ্যাডিসনের চোখে পট্টি বাঁধা ছিল, তাই সে লুনার মুখ দেখতে পারেনি। সেই রাতেই তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। এবার অ্যাডিসন লুনাকে কথা দিয়েছিল যে তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব, এবং সে লুনাকে একটি স্মারকও দিয়েছিল যাতে পরে প্রমাণ হয় যে কে লুনা। এবার লুনা বাড়ি ফিরে আসার পর কেলি তার কাছে জানতে চায় যে কি কি হয়েছে, এবং লুনা তাকে সবটা বলে এবং সেই স্মারকটিও দেখায়। তখন কেলি এডওয়ার্ডের সাথে সম্পর্কে ছিল, কিন্তু এডওয়ার্ড কেলির সাথে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে চলে যায়। কেলি প্রেগনেন্ট হয়ে পড়ে, তাই জন্য সে লুনাকে দেওয়া সেই স্মারকটি চুরি করে এবং অ্যাডিসন এলে সেটা দেখিয়ে নিজেকেই সে বলে পরিচয় দেয়। অন্যদিকে আমরা অ্যাডিসনকে দেখতে পাই যে তার দেহ রক্ষীকে বলে লুনার ওপর নজর রাখতে, কারণ বাইরে তার কোনো বিপদ হতে পারে। তার দেহরক্ষী তাকে জিজ্ঞাসা করে যে তাহলে আপনি ওনাকে দূরে পাঠালেন কেন? অ্যাডিসন বলে যে কেলি প্রেগনেন্ট, ওরা দুজনে সবসময় ঝগড়া করে। যতই হোক কেলির প্রতি আমার একটা দায়িত্ব আছে, ও তো আমার প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে লুনা এবং চুইয়া গ্রামের বাড়িতে পৌঁছে যায়। পৌঁছেই তো চুইয়ার পেট খিদেই ডেকে ওঠে। লুনা বলে যে তুমি যাও ঘরদোর পরিষ্কার করো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ওদিকে গ্রামের নিকটবর্তী জঙ্গলে আমরা জেনারেল ডিক্কুকে দেখতে পাই, যার ওপর কিছু হুন শত্রু আক্রমণ করার চেষ্টা করছিল। ওই একই জায়গায় লুনা কিছু শিকার করার জন্য ফাঁদ পেতে বসেছিল এবং সেই ফাঁদে পা লেগে জেনারেল ডিঙ্গু পড়ে যাচ্ছিল। তখনই লুনা সেখানে যায়। ডিঙ্গু লুনাকে দেখেই তার তলোয়ার উঁচিয়ে ধরে, কিন্তু সেটা লুনাকে মারার জন্য না, তার পিছনে থাকা হুন পক্ষের লোকটিকে মারার জন্য। এখানে লুনা আর ডিঙ্গুর মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। লুনা ভাবে যে কি হ্যান্ডসাম ছেলেটা, কিন্তু তখনই ডিঙ্গু পড়ে যায়, কারণ সে এতক্ষণ লড়াই করতে করতে অনেক আঘাত পেয়েছিল। লুনা তাকে ধরে জঙ্গলের বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই অপর এক হুন সৈন্য সেখানে আসে এবং বলে যে আজ আমি তোকে মেরেই ফেলবো, তুই আমাদের অনেককে মেরেছিস। কিন্তু ডিঙ্গুর আর লড়াই করার ক্ষমতা ছিল না। লুনা বলে যে ঠিক আছে আমিই দেখছি, এবং সে ডিঙ্গুর তলোয়ার নিয়ে ছুটে যায়, কিন্তু তাহার তলোয়ার এতই ভারী ছিল যে লুনা কিছুই করতে পারে না। হুন সৈন্যটি বলে যে তোমার মতো সুন্দরী মেয়েকে মেরে ফেলা ঠিক হবে না, এবং সে লুনাকে ধরতে চায়। কিন্তু তখনই লুনা তার চোখে পেপার স্প্রে দিয়ে তাকে অন্ধ করে দেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়, এবং সে ডিঙ্গুকে সেখান থেকে নিয়ে আসে। সে দেখে যে ডিঙ্গুর ক্ষততে ইনফেকশন হয়ে গেছে এবং সেই ইনফেকশন থেকে প্রচন্ড জ্বর এসেছে। লুনা কিছুদিন আগেই পেনিসিলিন থেকে যে ওষুধ তৈরি করেছিল সেই ওষুধ দিয়ে সে ডিঙ্গুকে সারিয়ে তোলে। ডিঙ্গু ভাবে যে মেয়েটা কি কোনো ডাক্তার, এরকম ওষুধের কথা তো আগে কখনো শুনিনি। এবার তখনই ডিঙ্গুর দলের এক সৈন্য তার কাছে হাজির হয় এবং বলে যে জেনারেল আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি। ডেঙ্গু তাকে উঠতে বলে এবং বলে যে হুনরা খুবই তাড়াতাড়ি চীনে আক্রমণ করতে চলেছে। সৈন্যটি বলে যে যে হুন আক্রমণকারীকে ধরা হয়েছিল তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই সে আত্মহত্যা করেছে। ডিঙ্গু বলে যে উত্তর দিকের বর্ডার পাহারা যথেষ্ট ভালোভাবেই ছিল, তাহলে এই লোকগুলি ঢুকলো কি করে? কিছু একটা গন্ডগোল আছে। ডিঙ্গুর সঙ্গীটি বলে যে তাহলে চলুন আমরা মহলে ফিরে যাই।
কিন্তু ডিঙ্গু বলে যে না, কোনো তাড়া নেই। আমি যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছি আমি এখানেই থাকবো। সঙ্গীটি ভাবে যে বাবা, জেনারেল এতবার ছুরির আঘাত খেয়ে 10 কিলোমিটার ছুটে হুনদের তাড়া করতে পারে, আর এখন হঠাৎ কি হলো? আসলে ডিঙ্গু লুনার সাথে একটু বেশি সময় কাটাতে চাইছিল। অন্যদিকে আমরা কেলিকে দেখতে পাই, যে চিন্তায় পড়ে গেছিল যে লুনা কি করে তার বাচ্চার আসল পরিচয় জেনে গেল। এটা তো কাউকে জানতে দেওয়া যাবে না। তাই জন্য সে একটি চিঠি লিখে গোপনে এডওয়ার্ডের কাছে পাঠায়। সে আসলে লুনাকে মারার প্ল্যান করছিল। অন্যদিকে লুনা তখন পিস্তল বানানোর চেষ্টা করছিল। সে বলে যে কিছুদিন আগেই হুনরা হামলা করেছে, তাদের সাথে লড়াই করার জন্য কিছু কিছু অস্ত্র বানিয়ে রাখা ভালো। তখনই সেখানে ডিঙ্গু লুনার জন্য খরগোশ শিকার করে নিয়ে আসে, এবং সেই খরগোশ দিয়ে লুনা খুব টেস্টি একটা ডিশ বানায়। কিন্তু এই সব দৃশ্য অ্যাডিসনের দেহরক্ষী দেখতে পায়, এবং সে অ্যাডিসনকে গিয়ে খবর দেয়। অ্যাডিসন এই কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং বলে যে মজা আমি ওদের দেখাচ্ছি। ওইদিকে লুনার রান্না খেয়ে তো সবাই খুব প্রশংসা করছিল। ডিঙ্গু বলে যে আমি সত্যিই তোমার মতো মেয়ে আগে দেখিনি। লুনা বলে যে কি করেই বা দেখবে, আমি তো 21st সেঞ্চুরি থেকে এসেছি। ডিঙ্গু বলে যে মানে? লুনা কথা ঘোরানোর জন্য বলে যে আমি তোমাদের জন্য এমন একটা রান্না করি তোমরা কখনো খাওনি, এবং সে সবাইকে রামেন খাওয়ায়। ডিঙ্গু এই অচেনা খাবার খেতে ভয় পাচ্ছিল, কিন্তু লুনা তাকে জোর করে খাইয়ে দেয়। এবার এই সময়তেই সেখানে অ্যাডিসন চলে আসে, এবং সে দেখে যে লুনা একটি অন্য পুরুষকে খাইয়ে দিচ্ছে, এবং সেটা দেখে সে প্রচন্ড রেগে যায়। অ্যাডিসন বলে যে লুনা, তুমি এটা কি করছো? লুনা বলে যে তুমি এখানে কেন এসেছো? অ্যাডিসন বলে যে কেন, আমি আসাতে কি তোমার খুবই সমস্যা হচ্ছে? একটা জঙ্গলি লোকের সাথে এটা তুমি কি করছিলে? কয়েকদিনের জন্য বাড়ির বাইরে গেছো, আর তাতেই তোমার কি এতটুকুও আত্মসম্মান নেই? লুনা বলে যে আত্মসম্মান হ্যাঁ আছে তো, তাহলে সবার আগে আমি তোমাকেই ছেড়ে দেব। ডিঙ্গু বলে যে তুমি কাকে জঙ্গলি লোক বলছো? এবং অ্যাডিসন ডিঙ্গুকে দেখেই চিনতে পারে। ডিঙ্গু আসলে মহারাজের নিজের ভাই, অর্থাৎ অ্যাডিসনের কাকা ছিল। তারা সবাই ডিঙ্গুকে বউ করে। অ্যাডিসন বলে যে এটা আমার স্ত্রী, ও যদি কোনো ভুল করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ডিঙ্গু বুঝতে পারে যে এটাই অ্যাডিসনের সেই অবহেলিত স্ত্রী। লুনা এডিসনকে বলে যে তুমি কি বলতে চাও? এক্ষুনি তো তুমি ওনাকে জঙ্গলি বললে, আবার আমার কাজের জন্য কেন ক্ষমা চাইছো? এখানে সব থেকে বড় জঙ্গলি তো তুমি। ডিঙ্গু বলে অ্যাডিসন, তুমি লুনাকে ভুল বুঝো না। কোন সেনার হাত থেকে ও আমার প্রাণ বাঁচিয়েছিল। এবার তখনই বাইরে থেকে একজন আক্রমণকারী লুনার দিকে একটি তীর ছুঁড়ে মারে, কিন্তু অ্যাডিসন সঙ্গে সঙ্গে তার হাত টেনে তাকে সরিয়ে নেয়, এবং তখনই সেখানে একাধিক মুখোশধারী লোক আসে এবং তারা তাদের উপর আক্রমণ করে দেয়। ডিঙ্গু এবং অ্যাডিসন মিলে তাদের খতম করে, কিন্তু লুনা খালি ডিঙ্গুরই প্রশংসা করে, যাতে অ্যাডিসনের ভীষণ হিংসা হয়, এবং সে লুনার ঘাড় ধরে বলে যে জেনারেল, আমাদের এখানে থাকা ঠিক হবে না, এবং সে লুনাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু এই আক্রমণকারীরা হুন সৈন্য ছিল না, এরা ছিল কেলি ও এডওয়ার্ডের পাঠানো লোক। অন্যদিকেই আমরা কেলি এবং এডওয়ার্ডকে দেখতে পাই। কেলি চিন্তায় পড়ে যায় যে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে। এডওয়ার্ড বলে যে তুমি কোনো চিন্তা করো না, ওরা সবাই আত্মঘাতী সেনা ছিল, সুতরাং ধরা পড়ে গেলেও ওরা সবাই আত্মহত্যা করে নেবে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই লুনা মেয়েটার কিছু একটা করতে হবে। আমি দুজন হুন সৈন্য পাঠিয়েছিলাম দেশে আক্রমণ করার জন্য, কিন্তু এই লুনার জন্যই ওরা কিছু করতে পারেনি। এই কথা শুনে কেলি পুরোই অবাক হয়ে যায়। সে বলে যে এডওয়ার্ড, তুমি বিদেশি শত্রুদের সাথে হাত মিলিয়েছো, এটা তো রাজদ্রোহ। এডওয়ার্ড বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি এমন ভাবে কাজ করেছি কেউ বুঝবে না। বাবা অ্যাডিসনকেই সবসময় প্রায়োরিটি দেয়, ফলে আমি কখনোই রাজা হতে পারতাম না। একবার আমি রাজা হই। কেলি তাকে জিজ্ঞাসা করে যে তোমার প্ল্যানটা কি? এডওয়ার্ড বলে যে আমি হুনদের এই দেশে ঢুকতে সাহায্য করব, তারপর ওরাই আমার সব কাজ সহজ করে দেবে। কেলি বলে যে তুমি অ্যাডিসনকে মারতে চাও? এডওয়ার্ড বলে যে হ্যাঁ, তুমি যদি আমাকে কিছু ইনফরমেশন এনে দাও আমার কাজ আরো সহজ হবে। এডওয়ার্ড কেলিকে বোঝায় যে এডিসন এমনিও তোমাকে আজকাল পাত্তা দেয় না, লুনাকেই বেশি পছন্দ করে, আমি তোমাকে রানী করে রাখবো। ওদিকে অ্যাডিসন লুনাকে বাড়ি ফিরিয়ে আনে এবং বলে যে লুনা, মনে রাখবে তুমি আমার স্ত্রী, এই জীবনে তোমার একটাই স্বামী থাকবে। লুনা বলে যে ও, এখন আমি তোমার স্ত্রী, আর এতদিন তোমার উপপত্নী তোমার স্ত্রী ছিল, আমাদের যে যার মতো থাকাই ভালো হবে, তুমি থাকো কেলির সাথে, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। অ্যাডিসন বলে যে কি বললে, তোমার এত সাহস? লুনা বলে যে কেন,
তোমার অপর স্ত্রী থাকতে পারে আর আমার অন্য কোনো পুরুষকে পছন্দ হতে পারে না? বলে যে তুমি যাকেই পছন্দ করবে আমি তাকেই মেরে ফেলবো। লুনা বলে যে তাই? বাহ! তাহলে তুমি জেনারেল ডিঙ্গুকে মেরে ফেলো, যাও। লুনা বলে যে অ্যাডিসন, তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ না তো? অ্যাডিসন বলে যে তোমার প্রেমে? তুমি একটা বেয়াদব মেয়ে। লুনা বলে যে ঠিক আছে, তাহলে আমার জীবনে একদম ইন্টারাপ্ট করবে না। অ্যাডিসন বলে যে তুমি কি আমাকে এতই ঘৃণা করো? লুনা বলে যে হ্যাঁ করি। প্রথম দিন থেকে তুমি আমার সাথে যা যা করেছো, ইভেন আমাকে মরতে বাধ্য করেছো। তার সাথেই তোমাকে যে ভালোবাসতো সেই লুনাও মারা গেছে। অ্যাডিসন বলে যে লুনা সরি। লুনা বলে যে ক্ষমা চেয়ে কি কোনো লাভ আছে? সরি দিয়ে সব ক্ষত সব আঘাত মেটানো যায় না। অ্যাডিসন বলে যে লুনা, মনে রাখবে যতদিন তুমি আমার প্রাসাদে আছো তুমি কেবলমাত্র আমার স্ত্রী হয়েই থাকবে। লুনা বলে যে ঠিক আছে, তাহলে তোমার উপপত্নীকে ডিভোর্স দিয়ে দাও। অ্যাডিসন বলে যে অযৌক্তিক কথা বলো না। এবার এই সব কথা কেলি লুকিয়ে লুকিয়ে শোনে। অন্যদিকে অ্যাডিসনের দেহরক্ষী খবর দেয় যে সেই দিন লুনার ওপর যে আক্রমণ হয়েছিল সেখানে কেলির হাত থাকতে পারে, এবং শাস্তিস্বরূপ অ্যাডিসন কেলিকেই গ্রামে গিয়ে থাকতে বলে। কিন্তু কেলি যখন চলে যাচ্ছিল তখন লুনা তাকে থামায় এবং বলে যে কেলি যদি চলে যায় আমিও চলে যাব। ফলে কেলির আর যাওয়া হয় না। পরের দিন কেলি এসে লুনাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সাহায্য কেন করলে? লুনা বলে যে আমি তোমাকে সাহায্য করিনি, আমি নিজের জন্যই করেছি। কেলি বলে যে মানে? লুনা বলে যে তুমি থাকলে এডিসন সবসময় আমার কাছে ঘুরঘুর করবে না, আমাকে জ্বালাতন করবে না, তাই জন্যই আমি করেছি। কেলি বলে যে তাহলে তুমিই চলে যাও মহল ছেড়ে। লুনা বলে যে আমার বিয়েটা মহারাজ ঠিক করেছিলেন, বললেই তো আর চলে যেতে পারি না। তুমি যদি উপপত্নী থেকে পত্নী হতে চাও তো আমি তোমাকে আমার জায়গা ছেড়ে দেব। অন্যদিকে ডিঙ্গু এসে মহারাজকে হুন আক্রমণের ব্যাপারের খবরটা দেয়। সে বলে যে চারিদিকে খুবই কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, তাতে বাইরে থেকে লোক আসার সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও যখন এটা সম্ভব হয়েছে নিশ্চয়ই এই কাজের সাথে ভেতরের কোনো লোক যুক্ত আছে। এবার তখনই সেখানে লুনা আসে মহারাজের সাথে দেখা করতে এবং বলে যে মহারাজ, শীতকাল আসছে, প্রতি বছরের মতো এই বছরও বহু লোক ফ্রস্ট বাইটের হাতে যাতে মারা না যায় আমি কিছু জিনিস বানিয়েছি, যাতে সবার সাহায্য হবে। লুনা জ্যাকেট, বডি ওয়ার্মার, হিট প্যাড এইসব বানিয়েছিল যাতে মহারাজ ভীষণই প্রসন্ন হন। ডিঙ্গু বলে যে এই হিট প্যাডগুলি যদি আমরা আরও প্রডিউস করতে পারি এবং উত্তর সীমান্তের সেনাদের পাঠাতে পারি তাহলে খুব ভালো হয়। এছাড়াও লুনা মহারাজকে পেনিসিলিন থেকে ওষুধ বানানোর ফর্মুলাও বলে দেয় যাতে অনেক লোককে বাঁচানো যাবে। মহারাজ বলেন যে তুমি সত্যিই খুব ট্যালেন্টেড, এবার বলো যে তুমি আমার কাছে কি রিওয়ার্ড চাও। লুনা বলে যে মহারাজ, আমি ভেবে নিয়েছি আমি কি চাই, আমি ডিভোর্স চাই। রাজা একটু অবাক হয় এবং বলে যে এখনো অবধি কোনো মহিলাই ডিভোর্সের জন্য প্রথম উদ্যোগ নেয়নি, তুমি আরেকবার ভেবে দেখো। লুনা বলে যে আমি ভালো করেই ভেবে দেখেছি, ভালোবাসা ছাড়া দুটো মানুষের কেবলমাত্র সম্পর্কের খাতিরে এক ছাদের তলায় থাকার কোনোই মানে হয় না। আমি জানি যে এই নিয়ে অনেক সমালোচনা হবে, কিন্তু আমি সেই সব মহিলাদের কাছে একটা উদাহরণ হতে চাই যে তুমি সবার ভালোর জন্য বিয়ে নিশ্চয়ই করতে পারো, কিন্তু সেটা যদি একটা হ্যাপি ম্যারেজ না হয় তাহলে নিজের ভালো থাকা স্বাধীনতা বেছে নেওয়াই শ্রেয়। ডিঙ্গু লুনার কথা শুনে খুবই অবাক হয় এবং সে মনে করে যে সত্যি এই রকম সাহসী মহিলা খুবই রেয়ার, এবং ডিঙ্গু লুনাকে লুনার প্রিয় ডোরিয়ান ফলও উপহার স্বরূপ দেয়, যেটা কিনা তখন খুবই রেয়ার একটা ফল ছিল। এবার লুনা ডিঙ্গুকে জিজ্ঞাসা করে যে যে হুনেরা সেদিন আক্রমণ করেছিল তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? ডিঙ্গু তাকে জানায় যে ইনভেস্টিগেশন চলছে। লুনার তখনই মনে পড়ে নভেল এসে পড়েছিল যে ডিঙ্গু এই হুন আক্রমণ প্রতিহত করতে গিয়েই মারা যাবে, কিন্তু কোন বিশ্বাসঘাতক এই কাজটা করেছিল সেটা সে মারা যাওয়ার আগে বলে যেতে পারেনি। তাই জন্য লুনা বিশ্বাসঘাতকের নামটা জানে না। লুনা বারবার ডিঙ্গুকে বলে যে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, এবং সে ডিঙ্গুকে তার বানানো একটি পিস দেয় আত্মরক্ষা করার জন্য এবং সেটা চালাতেও শিখিয়ে দেয়। এবার অবভিয়াসলি এই পয়েন্টে ডিঙ্গু লুনাকে বেশ পছন্দ করতে শুরু করেছিল, তাই জন্য ডিঙ্গু দেরি না করে সোজা লুনার বাবার কাছে যায়। কিন্তু সে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, সে লুনার ভালোর জন্যই গেছিল। ডিঙ্গু লুনার বাবাকে গিয়ে বলে যে লুনাকে কিভাবে বিয়ের পর থেকেই অবহেলিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। ডিঙ্গু জিজ্ঞাসা করে যে আপনি বাবা হয়েও সেই ব্যাপারে কি কিছুই জানেন না? এবং আমরা তখন অতীতের দৃশ্য দেখতে পাই
অ্যাডিসন যখন তাদের বাড়িতে এসেছিল সে তো কেলিকেই তার রক্ষাকর্তা ভেবেছিল এবং তাকেই নিজের স্ত্রী করতে চেয়েছিল। কিন্তু লুনা তখন তার বাবার কাছে জিদ ধরে বসে যে সে অ্যাডিসনকেই বিয়ে করবে। তার বাবার তাতে একদমই মত ছিল না। কিন্তু লুনা বলেছিল অ্যাডিসন ছাড়া আমি কাউকেই বিয়ে করব না। তখন তার বাবা বাধ্য হয়ে রাজি হয় এবং বলে যে ঠিক আছে, বিয়ে তুমি করো, কিন্তু বিয়ের দিন থেকে আমাদের মধ্যে বাবা মেয়ের কোনো সম্পর্ক থাকবে না। লোনার বাবা বলে যে এত জিদ করে যাকে বিয়ে করলো তাকেই আবার নাকি এখন ডিভোর্স দিয়ে দেবে, এই হচ্ছে ওর মতিগতি। তখন ডিঙ্গু তাকে বুঝিয়ে বলে যে আসলে অ্যাডিসনই তাকে অবহেলা করে এবং লুনা এই ডিভোর্সটা ডিজার্ভ করে। ডিঙ্গু বলে যে তোমাদের বাবা আর মেয়ে দুজনেরই একরকম মেজাজ, যতক্ষণ না কেউ একজন ঝুঁকছে তোমাদের সম্পর্ক ঠিক হবে না। তুমি কি চাও সারা জীবন তোমাদের সম্পর্ক এমনই থাকুক? লুনার বাবা ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে এবং বলে যে ঠিক আছে, আমি সবকিছু মেনে নেব, ও আমার মেয়ে, ওর জন্য আমার বাড়ির দরজা সর্বদা খোলা থাকবে। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই যে কিনা বুলেট বানাচ্ছিল। তখনই অ্যাডিসন সেখানে আসে এবং বলে যে তোমাকে কতবার আমি বলেছি না যে অন্য পুরুষের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শোনো না। এবং অ্যাডিসন লুনার গলা টিপে ধরে এবং বলে যে যতই তুমি আমাকে অপছন্দ করো না কেন, তুমিই আমার স্ত্রী। এবং সে জোর করে লুনাকে বিছানায় নিয়ে যায় এবং তাকে কিস করতে যায়। কিন্তু তখনই খবর আসে যে মহারাজের থেকে বার্তা এসেছে এবং লুনা অ্যাডিসনকে লাথি মেরে সরিয়ে দেয়। মহারাজের থেকে বার্তা আসে যে তিনি অ্যাডিসন এবং লুনার ডিভোর্সটা মেনে নিয়েছেন। কিন্তু অ্যাডিসন এই ডিভোর্স মেনে নিতে পারে না এবং লুনার হাত ধরে বলে যে এমন কেন করলে। লুনা বলে যে আমি তোমার স্ত্রী নই, তাই একদম আমাকে আর টাচ করবে না। এই বলে সে চলে যায়। কিন্তু অ্যাডিসন ব্যাপারটা একদমই মানতে পারেনি। সে ৩ দিন ধরে তার বাবার প্রাসাদের সামনে ধর্ণা দিয়ে বসে থাকে যাতে এই ডিভোর্সের সিদ্ধান্তটা ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু তাকে বলা হয় যে লুনা যদি না চায় তাহলে আর কিছুই করা যাবে না। অন্যদিকে ডিঙ্গু লুনাকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তখনই সেখানে অ্যাডিসন আসে এবং বলে যে লুনা, তুমি কি ডিঙ্গুর জন্যই আমাকে ডিভোর্স দিলে? লুনা বলে যে এরকম কিছু না, তোমাকে আমার পছন্দ না তাই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। তুমি কি আবার এখানে সিম্প্যাথি নিতে এসছো? আমাকে আর জ্বালিও না। ডিঙ্গু লুনার হাত ধরে বলে যে চলো। কিন্তু তখনই অ্যাডিসনও লুনার হাত ধরে নেয় এবং তার হাত ছাড়ে না, তাকে সেখান থেকে যেতে দেয় না। ডিঙ্গু তাকে বলে যে লুনা তোমাকে স্পষ্ট করেই যা বলার বলেছে, ওর হাত ছাড়ো। অ্যাডিসন ডিঙ্গুর কথায় তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু বোঝাই যাচ্ছিল যে সে খুব কষ্ট পেয়েছিল। এবার কেলি ভেবেছিল যে লুনার বাবা তাকে ফিরিয়ে নেবে না, কিন্তু লুনার বাবা নিজে এসে তাকে বাড়ি নিয়ে যায়। এমনকি লুনার বাড়ি ফেরার আনন্দে তার বাবা পার্টিও রেখেছিল। অন্যদিকে কেলি তো এমনি হিংসায় জ্বলছিল। তারপর সে আবার জানতে পারে যে রাত থেকে অ্যাডিসন লুনার ঘরেই পড়ে আছে। অ্যাডিসন লুনার ঘরে বসে মদের নেশায় বুঁদ হয়েছিল। সে কেলিকে সেখানে দেখে লুনা ভাবে এবং বলে যে লুনা, তুমি এসে গেছো, আমাকে ক্ষমা করে দাও, আমি বদলে যাব। কেলি বলে যে রাজকুমার, আপনি ভুল ভাবছেন, আমি কেলি। অ্যাডিসন বুঝতে পারে যে এটা লুনা না এবং সে কেলিকে সরিয়ে দিয়ে লুনার বিছানায় শুয়ে পড়ে। কেলি ভাবে যে লুনা, একে একে তুমি সবার সামনে আমাকে খারাপ করেছো, তুমি আসল শয়তান। এরপর আমি যা করতে চলেছি তার জন্য আমি দায়ী থাকবো না। এবার আমরা এর পরের দৃশ্য দেখতে পাই যেখানে কেলি এবং এডওয়ার্ড একসাথে ছিল এবং কেলি এখন অ্যাডিসনের মিলিটারি সংক্রান্ত তথ্য এডওয়ার্ডকে সাপ্লাই করত। কেলি ভেবেছিল যে অ্যাডিসন মরে গেলে সে এডওয়ার্ডের রানী হয়ে থাকবে। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই যেখানে মহারাজ মিলিটারি রেশন চুরি হওয়ার জন্য অ্যাডিসনকে বকা দিচ্ছিল, কিন্তু এটা আসলে এডওয়ার্ডেরই চাল ছিল। এডওয়ার্ড তখন বলে যে বাবা, গত রাতেই আমি নজরদারি করার সময় 5টা মাল ভর্তি গাড়ি দেখতে পাই। সেগুলি কিছু চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল এবং সেগুলোর ভেতর আমাদের মিলিটারি রেশন ছিল। আমি চোরদের মেরে সেই মাল উদ্ধার করেছি। মহারাজ এডওয়ার্ডকে বাহবা দেয়। এবার সেই সময় সেখানে ডিঙ্গো উপস্থিত হয় এবং বলে যে 1 মাসের মধ্যেই চায়নায় শীতের আগমন হতে চলেছে। প্রতি বছর শীতের সময় হুনরা আমাদের আক্রমণ করে, কারণ হুনরা শীত ভালোই সহ্য করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। এই বছর লুনার আবিষ্কার করা জিনিসগুলোতে আমাদের বেশ সুবিধা হবে, কিন্তু তাছাড়াও যদি আমাদের কাছে কিছু অস্ত্র হতো তাহলে ভালো হতো। মহারাজ বলে যে হুনরা কিন্তু খুবই সাহসী জাতি, ওরা যুদ্ধবিদ্যায়ও খুবই পারদর্শী। ওদের ঠেকাতে আমরা আর কি করতে পারি, তোমরাই কিছু বুদ্ধি দাও। ডিঙ্গো বলে যে আমার মনে হয় লুনা আমাদের সাহায্য করতে পারবে। অ্যান্ডারসন সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মহারাজ, লুনাকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে না। মহারাজও বলে যে ঠিকই, লুনা একটা মেয়ে হয়ে যুদ্ধ সংক্রান্ত দায়িত্ব সামলাতে পারবে না।
তখনই ডিঙ্গু বলে যে না মহারাজ, আপনার এই ধারণা ঠিক না। এবং সে লুনার বানানো পিস্তলটা মহারাজকে দেখায় এবং সে বলে যে লুনা যদি এইটা বানাতে পারে নিশ্চয়ই সে আরো অনেক কিছু বানাতে পারবে। মহারাজ বলে কিন্তু তুমি কি এই অস্ত্রটা কখনো ব্যবহার করে দেখেছো? এটা কি আদেও কাজ করে? এডওয়ার্ড বলে ওঠে যে মহারাজ তাহলে লুনাকেই ডাকা হোক। এবং মহারাজ লুনাকে ডেকে পাঠান এবং পিস্তল কিভাবে ব্যবহার করতে হবে তা জানতে চান। লুনা বলে যে পিস্তলটা আত্মরক্ষার জন্য ঠিক আছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এডওয়ার্ড তখনই লুনাকে খোঁটা দিতে শুরু করে এবং সে বলে যে তুমি আমার কাকাকে এইসব দেখিয়ে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে পারবে না। এইসব জিনিসে যে কিছুই হয় না সেটা আমি জানি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে এটা এক্ষুনি প্রয়োগ করে দেখাও, আমার উপরই প্রয়োগ করে দেখাও, আমিও দেখতে চাই যে এটাই কিছু হয় কিনা। এবং লুনা তখনই এডওয়ার্ডের দিকে নিশানা করে। এডওয়ার্ডের থেকে একটু সাইডে সে গুলি চালায়, যেটা কিনা এডওয়ার্ডের গাল ঘেঁষে বেরিয়ে যায় এবং একটা থামে গিয়ে লাগে এবং সেই থাম ফুটো হয়ে যায়। সবাই বুঝতে পারে যে এই যন্ত্রের কি ক্ষমতা। লুনা কোনো ভাঁওতা দিচ্ছিল না। লুনা বলে যে কিন্তু যুদ্ধের জন্য আমি অন্য একটা অস্ত্র বানাতে পারবো, মেশিন গান। এই যন্ত্র বানালে হুনদের আর কিচ্ছু করার থাকবে না। মহারাজ এতে এতটাই প্রসন্ন হন যে লুনাকে সেনাবাহিনীতে 3rd জেনারেল পদে মোতায়েন করেন। লুনাই প্রথম মহিলা হয় যে কিনা সেনাবাহিনীতে বা রাজ দরবারে কোনো পদ পেল। এবার মহারাজ ডিঙ্গু এবং অন্যান্যদের তাদের রেসপন্সিবিলিটি ভাগ করে দেন। তিনি ডিঙ্গুকে বলেন যে তুমি উত্তর সীমান্তের সমস্ত দায়িত্ব নেবে। লুনা বিভিন্ন নতুন অস্ত্র মেশিন গানের ডিজাইন বানাবে, সেগুলো প্রোডাকশনের দায়িত্ব নেবে অ্যাডিসন। এবং সেই অস্ত্রগুলো দিয়েই উত্তর সীমান্তে হুনদের সাথে যুদ্ধ করা হবে। লুনা বলে যে আমিও উত্তর সীমান্তে যেতে চাই, আমি ওখানে গেলে ওখানের ব্যাপার-স্যাপার আরো ভালো করে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী বিভিন্ন অস্ত্র বানাতে পারবো। কিন্তু তখনই এডিসন বলে যে না, একটা মেয়ের পক্ষে উত্তর সীমান্তে যাওয়াটা একদমই ভয়ানক একটা ব্যাপার। কিন্তু তখনই ডিঙ্গো বলে যে ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব আর তোমাকে প্রোটেক্ট করার সমস্ত দায়িত্ব আমার। এবং মহারাজও এই কথায় রাজি হয়। এবার অ্যাডিসন তো মনে মনে খুবই পস্তাচ্ছিল যে এই মেয়েকে আমি এতদিন ইগনোর করেছি এবং সে লুনার সাথে কথাও বলতে যায়, কিন্তু লুনা তাকে কোনো পাত্তা দেয় না এবং বলে যে আজ থেকে আমরা একে অপরকে চিনি না, আমার সাথে একদম কথা বলতে আসবে না। এবার অন্যদিকে লুনা মেশিন গান তৈরির ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলে এবং সে সেটাই জেনারেল ডিঙ্গুকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই শত্রুপক্ষের লোকেরা তাকে কিডন্যাপ করে নেয়। চুইয়া তাড়াতাড়ি এসে ডিঙ্গু এবং অ্যাডিসনকে খবরটা দেয়। এবার আমরা দেখতে পাই যে হুন সেনারা লুনাকে বেঁধে রেখেছিল এবং তার থেকে নতুন অস্ত্রগুলির ব্লুপ্রিন্ট চাইছিল। লুনা তখন মনে মনে ভাবে যে কিন্তু হুন সেনারা এই অস্ত্রের কথা জানলো কি করে? যখন অস্ত্র নিয়ে কথা হচ্ছিল তখন তো মাত্র 4 জন আমরা ছিলাম, আমি, মহারাজ, এডিসন, ডিঙ্গু আর এডওয়ার্ড। এবং লুনা বুঝতে পারে যে তার মানে এডওয়ার্ডই হচ্ছে সেই বিশ্বাসঘাতক। এবার তখনই সেখানে কেলি আসে। লুনা বলে যে কেলি, তোমার সাথে আমার শত্রুতা, তাই বলে তুমি হুনদের সাথে হাত মেলাবে? তুমি জানো এর পরিণতি কি হতে পারে? আর তুমি ভেবো না যে আমি জানি না যে তোমার পিছনে এডওয়ার্ডের হাত আছে। কেলি তাকে এক লাথি মেরে বলে যে কি বলছোটা কি, তাড়াতাড়ি আমাকে অস্ত্রের নকশাগুলো দাও। কিন্তু লুনা কেলির হাতে থুতু ছিটিয়ে বলে যে তোমাকে আমি ঘন্টা দেব। তখনই একজন হুন লুনার গলায় তলোয়ার ধরে এবং বলে যে নকশা না দিলে তোমাকে এক্ষুনি মেরে ফেলা হবে। লুনা বলে যে ঠিক আছে আমি দিচ্ছি, তার আগে আমার হাতটা তো খোলো, আমি তো জিনিসটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেটা তোমরা খুঁজে পাবে না। এবং তখনই সে তার পকেট থেকে একটি বাঁশের তৈরি কেস বার করে এবং বলে যে এর মধ্যেই নকশাগুলো আছে, ওই দড়িটা ধরে টানলেই বাক্স খুলে যাবে। কিন্তু আসলে এটা একটা বোম ছিল। তারা দড়ি ধরে টানতেই লুনা সেখান থেকে বেরিয়ে যায় এবং বম ব্লাস্টে ওই 2 জন হুন সৈন্য মারা যায়। ততক্ষণে অ্যাডিসন এবং ডিঙ্গুও সেখানে এসে গেছিল। লুনা অ্যাডিসনকে পাত্তা না দিয়ে ডিঙ্গুর কাছে যায় এবং তার জামার হাতায় লুকিয়ে রাখা আসল নকশাগুলো ডিঙ্গুকে দেয়। এবার ততক্ষণে তো ওই ঘর থেকে কেলিও বেরিয়ে এসেছিল এবং অ্যাডিসনকে দেখে সে অবাক হয়ে যায়। অ্যাডিসন তাকে ঠাস করে এক চড় মারে যে তুমি এত শয়তান, অন্যের খারাপের জন্য তুমি শত্রুর সাথে হাত মেলাবে। ডেঙ্গু বলে যে এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কেলি অ্যাডিসনের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে যে আমি প্রেগনেন্ট, আমাদের বাচ্চাটাকে মরতে দিও না। এবং তখনই লুনা বলে যে তোমার গর্ভের সন্তানটা তো অ্যাডিসনের না, এডওয়ার্ডের।
আর এই সব চক্রান্তের পিছনের আসল মাথা হলো এডওয়ার্ড। হুমরা আমাকে কিডন্যাপ করেছিল অস্ত্রগুলোর নকশা নেওয়ার জন্য, এবং সে ব্যাপারটা এক্সপ্লেন করে যে সেই দিন সভাকক্ষে তারা চারজনই ছিল, তাদের চারজনের মধ্যে একজনই বিশ্বাসঘাতক, সুতরাং সেটা নিশ্চয়ই এডওয়ার্ড। ডিঙ্গু বলে যে এক্ষুনি এডওয়ার্ডকে ধরে আনো। তার সেনাবাহিনী এডওয়ার্ডের খোঁজে যায়, কিন্তু তারা ফিরে এসে বলে যে এডওয়ার্ড পালিয়ে গেছে। কিন্তু এই লোকটা ওখানে ছিল, এবং আমরা দেখতে পাই যে তারা একটি লোককে বেঁধে এনেছিল, এবং এইটা হলো সেই লোকটা যাকে কিনা আমরা প্রথম দিন ফুলশয্যার দিনে দেখেছিলাম, যাকে লুনার ঘরে পাঠানো হয়েছিল লুনাকে ফাঁসানোর জন্য। অ্যাডিসন এবার বুঝতে পারে যে তাহলে সেই দিনও লুনার কোনো দোষ ছিল না। লোকটি স্বীকার করে যে সবকিছুই কেলি এবং এডওয়ার্ডের প্ল্যান ছিল। অ্যাডিসন তখনই তলোয়ার দিয়ে কেলিকে মারতে যায়, কিন্তু কেলি তখনই বলে ওঠে যে আমি একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে রক্ষা করবে, আর আজ তুমি আমাকে মারতে চাইছো। কিন্তু তখনই সেখানে লুনার বাবা আসে এবং অ্যাডিসনকে সব সত্যি কথা খুলে বলে। লুনার বাবা বলে যে বন্যা কবলিত এলাকায় আমার লুনা গেছিল, কেলি যায়নি। তাহলে তোমাকে কেলি কি করে বাঁচাবে? কেলি তোমাকে এতদিন মিথ্যা কথা বলেছে। লুনা বলে যে আমিও কিন্তু তোমাকে অনেক বলার চেষ্টা করেছিলাম, তোমার তো আমি মরি কি বাঁচি তাতেই কিছু আসে যেত না। কেলি এবার তার বাবার পা ধরে বলে যে বাবা আমাকে বাঁচাও, কিন্তু তার বাবা বলে যে বাবা হয়েও আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি তোমার বোনের সাথেই শুধু শত্রুতা করনি, তুমি দেশের সাথে শত্রুতা করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এবং ডিঙ্গু কেলিকে জেলে ভরার আদেশ দেয়। এবার আমরা অ্যাডিসনকে দেখতে পাই, যে কিনা মদ খেয়ে বুঁদ হয়েছিল। তার দেহ রক্ষে তাকে বলে যে আপনি এমন ভেঙে পড়ছেন কেন, আপনি একটু চেষ্টা করুন লুনাকে মানানোর, ওর পছন্দের জিনিস, ওর পছন্দের ফুল বা ওর পছন্দের খাবার দিয়ে যা লুনার রাগ ভেঙে যায়। অ্যাডিসন বলে যে কিন্তু আমি তো জানিই না যে ওর পছন্দের জিনিস কি, আসলে আমি তো কখনো ওকে বোঝারই চেষ্টা করিনি, জানারই চেষ্টা করিনি। এই বলে অ্যাডিসন কাঁদতে লাগে। কিন্তু পরের দিন অ্যাডিসন লুনার জন্য ফুলের তোড়া নিয়ে আসে, কিন্তু লুনা তাও তাকে কোনো পাত্তা দিতে রাজি ছিল না। এবার সেই সময়ই সেখানে ডিঙ্গু আসে এবং লুনাকে খবর দেয় যে নতুন হাতিয়ারগুলো তৈরি, 5 দিন পর আমরা উত্তর সীমান্তে রওনা দেব। লুনা ডিঙ্গুকে কিছুক্ষণের জন্য ভেতরে গিয়ে বসতে বলে এবং সে অ্যাডিসনের সাথে কথা বলে। অ্যাডিসন তাকে বলে যে আমি তোমার কথা ভুলতে পারছি না, এবং তখনই অ্যাডিসন খেয়াল করে যে শত্রুপক্ষের একটি ব্যক্তি দূর থেকে তাদের দিকে তীর দিয়ে নিশানা লাগাচ্ছে। অ্যাডিসন বলে যে আমি যদি আমার প্রাণ দিয়ে তোমাকে বাঁচাই তাহলে কি তুমি আমাকে ক্ষমা করবে? এই কথার মানে বোঝার আগেই সেই শত্রু তাদের দিকে তীর চালায়, এবং অ্যাডিসন নিজে লুনার সামনে গিয়ে তাকে প্রোটেক্ট করে এবং নিজের বুকে দুটো তীর নেয়। সত্যি নিজের প্রাণ দিয়ে লুনাকে বাঁচায়। লুনা কিছু বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, সে সাহায্যের জন্য চেঁচাতে থাকে। ততক্ষণে সেই শত্রু লোকটি আবারও লুনাকে টার্গেট করে, কিন্তু ডিঙ্গু তখনই এসে যায় এবং লোকটিকে ধরে নেয়। সে লোকটিকে প্রচণ্ড পেটায় এবং জিজ্ঞাসা করে যে কার থেকে তুমি এসেছো, এবং লোকটি বলে যে এডওয়ার্ড তাকে পাঠিয়েছে। এবং ডিঙ্গু এই লোকটির কাছ থেকেই এডওয়ার্ড কোথায় লুকিয়ে আছে সেই খবর নিয়ে আসে, এবং সে এডওয়ার্ডকে ধরে মহারাজের কাছে নিয়ে আসে। মহারাজ এডওয়ার্ডকে বলে যে তুমি যা যা করেছো তার কোনো ক্ষমা নেই, এর একটাই মাত্র শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, সে তুমি আমার ছেলেই হও কি যাই হও। এডওয়ার্ড বারবার তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মহারাজা বলেন যে ওকে জেলে পাঠাও। এডওয়ার্ড বলে যে বাবা তুমি আমাকে মারতে চাও, ছোটবেলা থেকে তুমি আমাকে ইগনোর করেছো, আমার আর আমার ভাইয়ের মধ্যে তুমি সবসময় পার্সিয়ালিটি করেছো, এখন আমি যেটা করতে চলেছি সেটা তুমিই আমাকে করতে বাধ্য করলে। এবং এডওয়ার্ড একটি ছুরি বার করে রাজা মশাইকে মারতে যায়, কিন্তু তখনই ডিঙ্গু পিছন থেকে তরোয়াল দিয়ে এডওয়ার্ডকে হত্যা করে এবং এডওয়ার্ড সেখানেই মারা যায়। ওদিকে আমরা অ্যাডিসনকে দেখতে পাই যার অবস্থা খুবই শোচনীয় ছিল। চিকিৎসক বলে যে যে তীর দিয়ে তাকে মারা হয়েছিল সেটা তীব্র বিষে ভরপুর ছিল, তাই জন্য তাকে বাঁচানো যাচ্ছে না। পেনিসিলের তৈরি ওষুধও তার উপর প্রয়োগ করা হয়েছে, কিন্তু অ্যাডিসনের বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। এই সময় চিকিৎসক একটি চিঠি লুনাকে দেয় এবং বলে এটা অ্যাডিসনের জামার মধ্যে ছিল। লুনা সেটা খুলে দেখে যেটা অ্যাডিসনের সমস্ত প্রপার্টির দলিল, এবং অ্যাডিসন তার সমস্ত সম্পত্তি লুনার নামে করে দিয়ে গেছে। লুনা বলে যে তুমি আমাকে এইভাবে ঋণবদ্ধ হয়ে মারা যেতে পারো না। লুনা অ্যাডিসনের ঘরে যায় এবং বলে যে আমি তোমার থেকে কিচ্ছু নিতে চাই না, তুমি তাড়াতাড়ি বেঁচে ওঠো।
এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে লুনা এবং ডিঙ্গু উত্তর সীমান্তে রওনা দিয়েছিল এবং তারা সেখানে তাদের যুদ্ধনীতি নিয়ে আলোচনা করছিল। তখনই সেখানে কিছু দূরে আমরা অ্যাডিসনকে দেখতে পাই। সেও যাত্রা করে উত্তর সীমান্তে এসছে। ডিঙ্গু অ্যাডিসনকে দেখতে পায় এবং অ্যাডিসন যাতে শুনতে পারে এইভাবেই সে লুনাকে জিজ্ঞাসা করে যে, লুনা, এরপরে কি তোমার বিয়ের কোনো প্ল্যান আছে? লুনা বলে যে বুদ্ধিমান ব্যক্তিরা বিয়ের থেকে দূরেই থাকে, তাই আমার কোনো বিয়ের প্ল্যান নেই। ডিঙ্গু জিজ্ঞাসা করে যে যদি অ্যাডিসন এখানে ফিরে আসে তাহলে কি তুমি অ্যাডিসনকে আর একটা চান্স দেবে? এবং লুনা বলে যে না, যেই রাস্তা আমি অলরেডি পেরিয়ে এসেছি সেখানে আমি আর ফিরে যাব না। আমি বরঞ্চ চাই নাকি আরো সুন্দর আরো বড় বানানোর চেষ্টা করব। ডিঙ্গু বলে যে ঠিক আছে, তাহলে চাই নাকি আরো বড় আরো সুন্দর বানানোর প্রচেষ্টায় আমি তোমার সাথে আছি। অ্যাডিসন বুঝতে পারে যে এখানে তার আর কোনো চান্স নেই এবং ডিঙ্গু আর লুনা তখনই সেখান থেকে উঠে রওনা দেয় এবং তাদের দুজনেরই একটাই উদ্দেশ্য ছিল তাদের দেশকে আরো সুন্দর করে গড়ে তোলা। এবং এখানেই আমাদের ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কি মনে হয়, লুনার কি উচিত ছিল অ্যাডিসনকে আর একটা চান্স দেওয়া, নাকি অ্যাডিসন যা যা করেছে তারপর সে এটাই ডিজার্ভ করে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু। আর তোমাদের যাদের কোরিয়ান আর চাইনিজ ড্রামা পছন্দ তারা কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানিও। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, না হলে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে পারবে। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।